আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি সকলে ভালো আছো। আশা করি ভালো থাকার পাশাপাশি তোমরা পড়াশোনার সাথেও আছো। এখন পড়াশোনার পাশাপাশি থাকার জন্য তোমাদের অবশ্যই গাইডলাইনের জন্য কিছু দরকার। আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি তোমাদের সাধারণ জ্ঞানের পরে ইংরেজির কিছু একটা ক্লাস আনতে যাচ্ছি, সেই ক্লাসটি আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসে আমি ইংরেজির একদম খুঁটিনাটি বেসিক কথাবার্তা কিছু বলবো, যে কথাবার্তাগুলো অর্থাৎ আমাদের খুব বেসিকের লেভেলেই গেলে এই কথাবার্তাগুলো বলা হয়, অর্থাৎ একদম রুট লেভেলের যে ইংরেজি সেটা হচ্ছে এখান থেকে। তো আজকের ভিডিওতে তুমি দেখো তোমার ইংরেজির সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এর পরবর্তীতে যখন আমি পরবর্তীতে পার্টস অফ স্পিচ বা আমি নাউন প্রোনাউন এগুলোতে যাব, তখন তোমার জন্য খুব একটা অসুবিধা হবে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ইংরেজি ক্লাস অর্থাৎ প্রথম ইংরেজি ক্লাসটি শুরু করা যাক। তো এই যে কোর্সটা, এই কোর্সটার আমি এই যে প্লে লিস্ট, এটার আমি নাম দিয়েছি মোস্তাকিম ইংলিশ, বাট এইটা যা শিখাবো সেটা হচ্ছে আমি, অর্থাৎ এই কোর্সে আমি তোমাকে ইংলিশের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স যে রুল গুলো আছে, অবশ্যই এটা মনে রাখবা কোথার জন্য, ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। অর্থাৎ এসএসসি এবং অ্যাডমিশনের যত বেসিক থেকে যত অ্যাডভান্স রুলস আছে, সব তুমি এই প্লে লিস্টে আস্তে আস্তে পেয়ে যাবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করি। চলো, ক্লাসগুলো যদি কারো স্লো মনে হয় তাহলে একটু 2x বা 1.5x দিয়ে দেখে নিও। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্স। একদম ইংলিশের একদম বেসিক কনসেপ্টে চলে যাচ্ছি। সেন্টেন্স, সেন্টেন্স শুরুর আগে আরেকটু যাই, সেটা হচ্ছে কি আমরা জানি যে আমাদের প্রথমত অর্থাৎ অ্যালফাবেট দিয়ে অনেকগুলো ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড গুলো সমন্বয়, অনেকগুলো ওয়ার্ডের সমন্বয় একটা সেন্টেন্স তৈরি হয়। অর্থাৎ আমরা জানি যে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য তৈরি হয়। সেরকম ইংরেজিতে আমরা হচ্ছে সেন্টেন্স একদম আমাদের যে রুট এটা থেকে শিখবো। সেন্টেন্স বানানো, এটা হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে এই যে বললাম না, এক বা একাধিক। অর্থাৎ তোমাকে আমি দেখাই একটা সেন্টেন্স লিখে। আচ্ছা, এক বা একাধিক যে শব্দগুলো থাকে, অর্থাৎ এই শব্দগুলোর সমন্বয়ে যেটা গঠিত হয় এবং সেটা যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ বলতে কি বোঝায়? দেখো, হয়তো বা তোমাকে যে বলতে পারে যে আমি কি এখানে যাব, যে মে আই গো দেয়ার, তুমি যখন বলো গো, যাও, একটা বাক্য হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা শব্দ কিন্তু সেন্টেন্স। আবার হি ইজ এ বয়, এখানে হি ইজ এ বয়, চারটা শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে, এটা একটা সেন্টেন্স। তো সেন্টেন্সের উদাহরণ হচ্ছে, মূল কথা সেন্টেন্সের আমার যে অর্থ বা যেটা শর্ত, আমার মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা গেলে, অর্থাৎ আমি যেটা বলা চাচ্ছি এই কথাটা কি আমার সুন্দরভাবে প্রকাশ হয়েছে কি হয়নি, যদি হয় সেটা একটা সার্থক সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্সকে কয় ভাগে বিভক্ত করি বা সেন্টেন্স আসলে কয় প্রকার? সেন্টেন্স প্রধানত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আমার হচ্ছে গঠনগত, আর একটা হচ্ছে আমার অর্থগত। তোমরা অনেকে হয়তো জানো সেন্টেন্স পাঁচ প্রকার, কিন্তু আসলে ওইটা হচ্ছে অর্থগত সেন্টেন্সের ভিতরে। অর্থাৎ সেন্টেন্স সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে অর্থগত। আচ্ছা, গঠনগত সেন্টেন্স কোনগুলো? গঠনগত ভিতরে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থগততে কোনটা আছে? অর্থগত, সরি আমার এই মাইক পড়েছে একটু এক্সাইটেড হয়ে গেলাম। আচ্ছা, অর্থগত আছে হচ্ছে আমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ,
আর একটা হচ্ছে এক্সক্লামেটরি। এই হচ্ছে আমার সেন্টেন্সের বিভক্ত অর্থাৎ বিভাজন। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে মূলত আমারও দুই প্রকার, একটা হচ্ছে গঠনগত সেন্টেন্স, আরেকটা হচ্ছে অর্থগত সেন্টেন্স। অর্থগত সেন্টেন্স হচ্ছে আমার গঠনগত সেন্টেন্সের তিন প্রকার। এক হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই হচ্ছে আমাদের কমপ্লেক্স, তিন হচ্ছে কম্পাউন্ড। আরেকটা যদি বাংলা লিখি এটা হচ্ছে সরল বাক্য, এরা হলো জটিল, এটা হলো যৌগিক। এটার পরবর্তীতে আমি একটা বিস্তৃত ক্লাস দিব, তখন এটার ডিটেলস বুঝাবো। জাস্ট সেন্টেন্স থেকে আমি একটু তোমাদের এমন ভাবে একটু ওভার শ্যাডো করে যাওয়া, শ্যাডো করে দিয়ে যাচ্ছি জাস্ট তোমরা জিনিসটা বুঝতে পারো এর জন্য। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ অর্থাৎ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ এটাই থাকবে। অবজেক্টিভ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, আর ইম্পারেটিভ মানে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তো এই হচ্ছে আমার সেন্টেন্স সম্পর্কে খুঁটিনাটি। এইটা আমরা এখন বিভিন্ন যে আমরা একটা উদাহরণ দেখবো, যে উদাহরণ থেকে আমরা ধরতে পারবো যে আসলে কোনটা কি না। আর এইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত পরবর্তীতে শিখে নিব। তো আমি আগে অর্থগতটা একটু তোমাদের দেখা দিই। আচ্ছা, আমার প্রথম যেটা আছে সেটা হচ্ছে রাতুল ইজ এ গুড বয়। আচ্ছা, এটা রাতুলের সম্পর্কে কি বোঝানো হচ্ছে? রাতুল একজন ভালো ছেলে। এটা কি রাতুলের সম্পর্কে একটা সাধারণ বিবৃতি না? তাহলে অবশ্যই এটা কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ। এখন এটা অ্যাসার্টিভ এর কোনটার ভিতর যায়? এখন রাতুলের সম্পর্কে আমার এটা কি কোনো পজিটিভ কথা বলা হচ্ছে না কোনো নেগেটিভ কথা বলা হচ্ছে? তো এইখানে বলা হচ্ছে হচ্ছে যে রাতুল হলো একজন ভালো ছেলে। ভালো অবশ্যই একটা, অবশ্যই গুডটা একটা গুড রিজনই। এটা একটা ভালো দিক, তাহলে এটা অবশ্যই কি হবে? অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি আমরা একটু লিখি যে, আচ্ছা একটু একটু নিচে লিখি যে হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয় বা শিক্ষার্থী নয়। এটা কি সম্পর্কে কি তার ভালো দিক না, মানে তার সম্পর্কে কোনো হ্যাঁ বোধক অর্থ দিচ্ছে না না বোধক অর্থ দিচ্ছে? অবশ্যই এখানে না বোধক অর্থ দিচ্ছে, কারণ সে এখন শিক্ষার্থী নয়। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে আমার নেগেটিভ। তো এই হচ্ছে আমার অর্থাৎ অ্যাসার্টিভের এটা যে আমার গুড বা গুড রিজন মানে কি, অবশ্যই এটা হ্যাঁ বোধক উত্তর দিচ্ছে। তো এটা হ্যাঁ বোধক দিলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যেটা না বোধক দিচ্ছে, যে সেন্টেন্সটা না বোধক বিবৃতি দিচ্ছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আমরা একটা সেন্টেন্স লিখবো। সিম্পল একটা সেন্টেন্স লিখে যাচ্ছি। আমরা কাউকে জিজ্ঞেস করি না, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম। এখন কাউকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হয় এবং বাক্যের শেষে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারোগেটিভ। অর্থাৎ তাকে বলা হয় ইন্টারোগেটিভ। কাউকে যদি কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হয় এবং অবশ্যই তাদের যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি তোমার এমন হয় যে তোমার কাউকে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন তুমি দেখতেছো যে এটা নাই, তাহলে কিন্তু অংশটা অ্যাসার্টিভের ভিতরে যায়। কিন্তু অবশ্যই যখন এই চিহ্নটা থাকবে তখন এটা তোমাকে ইন্টারোগেটিভের ভিতরেই ধরতে হবে। এবার এসে আমরা অপটেটিভের একটা
রেসপেক্ট ইওর টিচার, এটাকে এখন বলা হচ্ছে কি তুমি তোমার শিক্ষককে শ্রদ্ধা করো। তাহলে এইখানে অবশ্যই আমি তাকে কি দিচ্ছি, এটা আমি তাকে কাইন্ড অফ উপদেশ দিচ্ছি যে তোমার শিক্ষককে তোমার শ্রদ্ধা করা উচিত বা তুমি শ্রদ্ধা করো। তাহলে এটা অবশ্যই কিসে চলে যাবে, আমাদের আদেশ উপদেশ বা অবজেক্টিভ সেন্টেন্স, অর্থাৎ যেটা আমার কোনো কিছু হচ্ছে আদেশ বা উপদেশ বা অনুরোধ যা বোঝানো হয়, প্লিজ ক্লোজ দ্য ডোর। এই যে এটা কি অনুরোধ। আবার ডোন্ট ডু ইট, এটা করো না, এটা একটা আদেশ। তাহলে মানে এই যে সেন্টেন্স গুলো আছে এটা হচ্ছে আমাদের কিসের ভিতরে চলে যাচ্ছে, আমার অবজেক্টিভ এর সেন্টেন্সের ভিতরে চলে যাচ্ছে, অর্থাৎ আদেশ উপদেশ। এবার আমরা দেখব আমাদের ইম্পারেটিভের একটি উদাহরণ। আমি খুবই সাধারণ বাক্যগুলো লিখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মে গড ব্লেস ইউ, অর্থাৎ কি কারোর জন্য প্রার্থনা করা যে তোমাকে সৃষ্টিকর্তা আশীর্বাদ করুক বা সৃষ্টিকর্তা তোমাকে দয়া করুক। তাহলে এটা আমার কিসের উদাহরণ, আমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ ইম্পারেশন হয়ে গেছে sorry, এখানে। তো এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ যে আমি যখন কারো বিষয়ে প্রার্থনা করতেছি, মে গড ব্লেস ইউ, অর্থাৎ আমি কোনো বিষয়ে প্রার্থনা করতেছি একটা সেন্টেন্সে বা একটি বাক্যে, সেটা অবশ্যই আমার হয়ে যাবে একটা কি প্রার্থনামূলক বাক্য। এবং এইটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, নট তোমার অপটেটিভ। অপটেটিভে কি অপটেটিভ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ, এখানে কিন্তু তোমার প্রার্থনা নেই, অর্থাৎ অনুরোধটা তুমি কাকে করবে, হয়তো বা কোনো পার্সোনাল দোয়াটা কার কাছে করা হয়, তো অবশ্যই গড়ের সৃষ্টিকর্তার কাছে বা কারো কাছে করো, কিন্তু এটা হচ্ছে প্রার্থনা সূচক যে বাক্যটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ। এবার হচ্ছে লাস্টেরটা, সেটা হচ্ছে আমার যেটা হুররে আই গট এ প্লাস ইন, হুররে আমি এ প্লাস অর্জন করেছি কিসে, এইচএসসি এক্সামে। এটা বড় হাতের হবে। আচ্ছা, এইচএসসি এক্সামে, তাহলে এটা কি কোনো একটা খুশির সংবাদ, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি, হুররা দিয়ে, অর্থাৎ এটা আমার একটা বিস্ময়সূচক বাক্য বা আমরা বাংলায় যাকে বলি আবেগ শব্দ। তো এই জিনিসটাই যখন আমার এইভাবে বসে, সেটা চলে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতর, অর্থাৎ এক্সক্লেমেটরি কোনো সেন্টেন্সে যদি তুমি বিস্ময় বা আবেগসূচক কোনো কথাবার্তা বলো, সেটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতর চলে যাবে। যেমন আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন, অর্থাৎ কি আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি। তাহলে এটা অবশ্যই কোনো দিকে সুখের সংবাদ না। তাহলে এটাকে আমরা কিসের ভিতর দেবো, এটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং দেখবো একটা এক্সক্লামেশন ওয়ার্ড আছে, অর্থাৎ এক্সক্লাম, যেমন তোমাকে বলছিলাম ইন্টারভেটিভ একটা ইন্টারভেটিভ সেন্টেন্স টাইপ, অর্থাৎ চিহ্ন থাকবে এখানে একটা এক্সক্লামেশন ওয়ার্ড এবং বিস্ময় সূচক চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা দেখবা আছে। অ্যালাস এটা কি একটা বিস্ময় সূচক শব্দ। তো এই ছিল হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে আমি সবকিছু বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার আমি তোমাকে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছি। আমার স্বল্পজ্ঞান যতটুকু সম্ভব আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমার এসএসসি, অর্থাৎ এসএসসি বলো অ্যাডমিশন বলো সেন্টেন্সের খুঁটিনাটি এই। আর তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওইটা আরেকটু ডিটেলস আছে, যেহেতু ওইটা এই জন্য ওইটা ওইভাবে দেখা দিব। আর এই ক্লাসটা কেমন লাগছে তা অবশ্যই জানাবে, কারণ ছোট ছোট ক্লাস না হচ্ছে তো। আমি এরপর আরো একটা টপিক দেখাবো, যেহেতু একবারই আসতেছি। তো আমরা এখন এই যে আর বাকি যে তিনটা শুনলাম, যথা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সরল জটিল যৌগিক। এরপর এখন আমরা জানি যে একটা সেন্টেন্সের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে
প্রিডিকেট। একটা হচ্ছে থাকে হচ্ছে সাবজেক্ট, আরেকটাকে বলা হয় হচ্ছে প্রিডিকেট, CAPE। অর্থাৎ আমার সেন্টেন্স কিন্তু অর্থাৎ দুইটা অংশ থাকে, অর্থাৎ দুইটা অংশ কি এক একটা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রিডিকেট। এখন আমার সাবজেক্ট কাকে বলে আর প্রিডিকেট কাকে বলে এটাকে আমরা একটু দেখবো। প্রিডিকেট বানানটা আমি একটু সংশোধন করে নিচ্ছি। আচ্ছা, প্রিডিকেট। এখন প্রিডিকেট সাবজেক্ট কাকে বলে? একটি বাক্যে যা সম্বন্ধে বলা হয় বা কোনো কিছু সম্পর্কে যদি বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাই প্রিডিকেট। অথবা তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন আচ্ছা, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এইখানে সাবজেক্ট কোনটা? অর্থাৎ আমরা জানি যে একটি বাক্যে যার সম্পর্কে বা যে কথা থাকে তাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট কি? দে। তা দে হচ্ছে এখানে সকল কাজ সম্বোধন করে, মানে সকল কাজ করতেছে বা সকল কাজের যে অর্থাৎ কর্তা সে হচ্ছে দে। এখন দে কি করতেছে? আর প্লেইং ফুটবল। অর্থাৎ আমরা জানি যে কোনো বাক্যে কর্তা যা কিছু করে বা সাবজেক্ট যা কিছু করে তাই হচ্ছে প্রিডিকেট। এখন দে কি করতেছে? আর প্লেইং ফুটবল। তাহলে এটা কি? প্রিডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রিডিকেটের পার্থক্য হয়তো আমরা বুঝছি। সাবজেক্ট হচ্ছে কি, যে একটি বাক্যে যেটা অর্থাৎ আমাদের কর্তা যা করে বা কত বাক্যের যে মেইন হচ্ছে ক্যারেক্টার সেটা হচ্ছে আমার সাবজেক্ট। আর সাবজেক্ট যা করবে তাই হচ্ছে প্রিডিকেট। এবার আসে আমরা আরেকটা জিনিস চিনি, আমরা সেটার সাথেও খুব ভালোভাবে পরিচিত। তার নাম হচ্ছে অবজেক্ট। এই সম্পর্কে আপনারা কি জানেন না জানেন? অবজেক্ট হচ্ছে ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। কে হচ্ছে হওয়া, আর কাকে দ্বারা প্রশ্ন করলে কোন। অর্থাৎ আপনি ভার্বকে কে বা কাকে দ্বারা যখন প্রশ্ন করবেন সেটা আপনার অবজেক্ট কে বের করে দিবে বা অবজেক্ট কে তাই বলে দিবে। চলুন আমরা একটা উদাহরণ নিয়ে জিনিসটা বুঝি। যেমন দে কল মি ফর দ্য হেল্প। অর্থাৎ এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে আমার কল। ভার্ব কি আমার? এটা হচ্ছে আমার ভার্ব অর্থাৎ ক্রিয়া। এখন আমরা জানি যে হর বা কোন দ্বারা প্রশ্ন করলে আমার অবজেক্ট পাওয়া যায়। তাহলে দে কল মি, তারা আমাকে ডাকছে, কেন ডাকছে? ফর হেল্প। কাকে ডাকছে? হু? মি। তাহলে এখানে দুইটাই আমার অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট একটা ডিরেক্ট অবজেক্ট। কিন্তু আমার এখানে হচ্ছে বলতেছি যে প্রথমত কে দ্বারা প্রশ্ন করলে কাকে ডাকছে? আমাকে ডাকছে, মি। আর কেন ডাকছে? ফর। আর কি? ফর হেল্প। হয় একটা সাবজেক্ট অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্বকে যখন আমি কি বা কাকে, হট বা হোম দ্বারা প্রশ্ন করব, সেটা আমার অবজেক্টকে খুঁজে বের করতে সাহায্য করবে। এখন আমরা যেটা বললাম যে আপনার অবজেক্ট হচ্ছে দুই প্রকার, এটা একটু দেখি। একটা হচ্ছে আমার অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটাই হচ্ছে কি অবজেক্টের একটা রূপান্তর। আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্টের প্রকারভেদ কি? এটাকে সংক্ষেপে লেখা হচ্ছে, এটাকে লেখা ডিও, এটাকে লেখা আইও। এখন ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? ডিরেক্ট অবজেক্ট সাধারণত বস্তু বা বিষয়কে বোঝায়। আর ইনডিরেক্ট অবজেক্ট কি? ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ
একটা জিনিস আপনার যখন আপনার কোনো বস্তু বা বিষয় বোঝাবে সেটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, আর যেটা আপনার ব্যক্তিকে বোঝাবে সেটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট। এখন একটি বাক্যে যদি একটি অবজেক্ট থাকে সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটি বাক্যে যদি একটি অবজেক্ট থাকে, আপনার দেখাই, ই টোল দ্য ট্রুথ, ফ্যাক্ট লিখি, ই টোল্ড দ্য ফ্যাক্ট। আবার যদি লিখি হি টোল্ড মি, এইখানে রাখবেন আপনি যখন আপনার এখানে কি প্রশ্ন করতে হবে, হট বা হুম। হি টোল্ড হট কি বলেছে, দ্য ফ্যাক্ট। ওয়ান, হি টোল্ড হুম কাকে বলেছে, মি। এখন আমরা যদি কি বাক্যে যদি একটা অবজেক্ট থাকে সেটা কি হয়ে যাবে, আমার ডিরেক্ট অবজেক্ট। এখন আপনি বলতে পারেন যে এখানে ব্যক্তি বা বস্তু, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে কি যে একটি, যদি আপনার একটি কোনো অবজেক্ট থাকে অবশ্যই এটা কি ধরা হবে, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আপনাকে যখন এমসিকিউতে দেওয়া হবে আপনি অবশ্যই এটা খেয়াল করবেন সাবজেক্ট কয়টা আছে। এখন যদি এটা আমি লিখি যে হি টোল্ড মি দ্য ফ্যাক্ট, তখন এইখানে মি হয়ে যাবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে হচ্ছে দা ফ্যাক্ট। যেমন আমি হয়তো একটু লিখতে পারি যে হি টোল্ড মি দা ফ্যাক্ট। এখন মি হয়ে যাবে হচ্ছে আইও, আইডি সরি, সরি আইও, আর এটা হয়ে যাবে ডিও। তো এই ছিল হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট। এরপরে আরো একটু কিছু আছে কথাবার্তা এই বিষয়ে। আর আপনারা হয়তো বা বারবার দেখতে পারেন যে নিচে কোনো টাকা, সেটা হচ্ছে আমার নোট করা হয়েছে। জিনিসটা কি আমি আমার নোট থেকে করতে বা পড়তে খুব পছন্দ করি, আর আপনাদের পড়াচ্ছি যাই করি সব তো আমার নিজেরই পড়াচ্ছে। এই জন্য আলটিমেটলি আমার এই জিনিসটা একটু দেখে দেখে করলে বা নিজের এই জিনিস নোটগুলো দেখলে নিজেরও রিভিশন হয়, নিজের পড়াশোনার জন্য ভালো। আচ্ছা, যদি দুইটা অবজেক্ট একসাথে বসে, যে বললাম না প্রথমে আসা হচ্ছে, সেন্টেন্সটা আবার লিখি, হি টু মি দ্য ফ্যাক্ট। এখন আমরা জানি যে সেন্টেন্সে যখন হু, হট বা হুম মানে, হট বা হুম দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এখানে প্রশ্ন করলাম যে প্রথম যেহেতু হি টোল্ড ভার্ব হচ্ছে এই, প্রশ্ন করলাম হি টোল্ড হুম কাকে বলছে, আমাকে বলছে। আমি কি অবজেক্ট, আমি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন কি বলছে, হট, দা ফ্যাক্ট, দা ফ্যাক্ট কি, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা জানি যে সেন্টেন্সে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে, ডিরেক্ট অবজেক্ট পরে বসে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল নিয়ম। অর্থাৎ আপনি দুইটা অবজেক্ট যখনই একসাথে দেখবেন, যদি প্রিপজিশন না থাকে তাহলে এটা প্রথমে আসবে ইনডিরেক্ট অবজেক্ট, আর পরে আসবে ডিরেক্ট অবজেক্ট। এখন প্রিপজিশনের কথা যখন বললাম অবশ্যই কোনো না কোনো রুলস আছে, তো চলেন সেখানে চলে যাওয়া যাক। যদি এনি হাউ প্রিপজিশন যোগ হয় তাহলে আমাদের ডিরেক্ট অবজেক্ট আগে আছে, তারপর হচ্ছে প্রিপজিশন, তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন হি টোল্ড, এবার কি আমার ডিরেক্ট অবজেক্ট, দ্য ফ্যাক্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু কি দেখছিলাম যে হি টোল্ড মি দ্য ফ্যাক্ট, এখানে যখন হি টোল্ড দ্য ফ্যাক্ট টু মি, অর্থাৎ আমার এখানে একটা প্রিপজিশন আছে, টু কি একটা প্রিপজিশন, আর দ্য ফ্যাক্ট কি আমার ডিরেক্ট অবজেক্ট। প্রশ্ন করেন হি টোল্ড কি বলেছে, দ্য ফ্যাক্ট, কাকে কিভাবে ব্যবহার করছে, প্রিপজিশন আছে, কাকে বলেছে, মি। তাহলে যখন দেখবেন যে আপনার একটু প্রথমে ডিরেক্ট অবজেক্ট পরে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, মাঝখানে একটা প্রিপজিশন থাকবে, এটা অবশ্যই এই সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ ডিও প্লাস প্রে, এই যেখানে যেটা দেওয়া আছে। তো আমরা দুইটা যে আমাদের যে সিকোয়েন্স, অর্থাৎ এমনি সেন্টেন্স নর্মাল থাকলে প্রথমে হচ্ছে ইনডিরেক্ট ডিরেক্ট বসে, আর যদি প্রিপোজিশন মাঝখানে আসে তাহলে ডিরেক্ট প্রিপোজিশন ইনডিরেক্ট বসে। তো এই হচ্ছে আমার অবজেক্ট ডিরেক্ট অবজেক্টের সাথে কাজও সম্পাদন করে থাকে, এবং ইনডিরেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্টের কাজ সম্পাদন করে থাকে। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টের কথাটা বোঝানো হচ্ছে যে ডিরেক্ট অবজেক্টের কাজও সম্পাদন করে। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট কোনটা, ডিরেক্ট অবজেক্ট আপনার যে কাজটা করছে, ইনডিরেক্ট অবজেক্ট কে করেছে, আমি করেছি। এইটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট বা অবজেক্টের যত কথাবার্তা এই হচ্ছে এই। এবার আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। এখন সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য, তো সেন্টেন্স সাবজেক্ট পূর্ণ ভার্বের পরে যে ওয়ার্ড বা যে ফ্রেজ বসে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন ইলেক্টেড। আচ্ছা, এখন আমাদের এখানে দেখেন আপনি, উম, এই যে আপনার আই আর স্টুডেন্ট কি আলাদা কেউ? মানে আয়ের পরিপূরক হিসেবে কাজ করতেছে না। আমি কি বলছিলাম, যে সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে, অর্থাৎ ভার্ব কই, এম বি ভার্ব, ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে, যে ওয়ার্ড, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা কমপ্লিমেন্ট। আবার সাবজেক্টের ভার্বের পর ইলেক্টেড, কি তাকে কি করছি আমরা, কাকে সিলেক্ট করছি? হিম। হিম হচ্ছে অবজেক্ট, কি কাকে করছি? ক্যাপ্টেন। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা এই যে হিম আর ক্যাপ্টেন, কি আলাদা লোক? অবশ্যই না। তাহলে ভার্বের পরে আছে, ভার্বের পরে আছে, তাহলে দেখবে যে সাবজেক্টটা পূর্ণতার জন্য, অর্থাৎ এইটা হচ্ছে আমার সাবজেক্ট, এইকে পূর্ণতার জন্য ভার্বের পরে যে থাকতেছে অর্থাৎ অবজেক্ট, তাকে কি আমরা কমপ্লিমেন্ট ধরতেছি। যেমন আই এম এ স্টুডেন্ট, এইটা যে যে স্টুডেন্ট, সেটা কি আই আর স্টুডেন্ট কি একই লোক? সেম। উই ইলেক্টেড, কাকে করছি? হিম। হিম কি হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট কি কমপ্লিমেন্ট। এখন যে সাবজেক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট, অবজেক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট, আমরা এটা দেখবো। যেটা বললাম, যে আপনি তো দেখলেন যে দুইটা সেন্টেন্স, প্রথমত দিলাম একটা সাবজেক্ট অর্থাৎ আই এম স্টুডেন্ট, আবার ওখানে উই ইলেক্টেড হিম এজ এ আপনার কমপ্লিমেন্ট বসলো, তাহলে আমাদের অবশ্যই মাথায় আসতে পারবে তাহলে দুই ধরনের হয়তো বা আছে। হ্যাঁ, সাধারণত বাক্য অনুযায়ী আমাদের কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, সাবজেক্টিভ কে? অবশ্যই সাবজেক্ট ইঙ্গিত করে। আর অবজেক্টিভ কি? অবশ্যই অবজেক্ট ইঙ্গিত করে। এটা আমি এটা লিখে দিই একটু। আর আপনারা এতদূর যারা আছেন সবাইকে ধন্যবাদ। তাহলে এ কাকে করে? সাবজেক্ট কে। একে করে অবজেক্ট কে। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে কমপ্লিমেন্ট করে? সেটা হচ্ছে সাবজেক্ট কে। আর অবজেক্ট করে অবজেক্ট কে। এখন এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটার আবার আমার তিন ধরনের আছে। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, আরেকটা হয়তো বা অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারছেন যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার সাধারণত তিন প্রকার। এক হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, দুই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তিন হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। চলেন আমরা আস্তে আস্তে একদম খুঁটিনাটি করে নাউন কমপ্লিমেন্ট হতে দেখি। নাউন কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট বাক্যে নাউন বা নাউন ফ্রেজে যে কাজ করে, অর্থাৎ শূন্যতা পূরণ করে, তাকে নাউন কমপ্লিমেন্ট বলে। একটা উদাহরণ দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, বা মেসি ইজ এ ফুটবলার। এখন বললাম যে নাউন কমপ্লিমেন্টের সংজ্ঞা কি আমাদের, যে বাক্যে নাউন বা নাউন ফ্রেজের কাজ করে এমন নাউনকে নাউন কমপ্লিমেন্ট বলে। তবে হি কি একজন স্টুডেন্ট, এটা অন্য একটা পেন দিয়ে আপনাদের বোঝালে সহজে সুবিধা হবে। তাহলে নাউনের যে কমপ্লিমেন্ট বা নাউনের পরিবর্তন কাজ করতেছে কে, যে হি যে স্টুডেন্টও কিন্তু সে ভার্বের পরে এখানে অবস্থান। এবং যেহেতু এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবশ্যই সাবজেক্ট আগে থাকবে, এটা পরে। আবার মেসি ইজ এ ফুটবলার, যে মেসিও যে ফুটবলার, এবং অবশ্যই এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে আপনার
কমপ্লিমেন্ট। আশা করি জিনিসটা খুব সহজে ক্লিয়ার হয়েছে। এবার যেটা আছে, এবার আছে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ বাক্যে অর্থাৎ বাক্যে আমাদের অবজেক্টের মতো বসে, যেটা অর্থাৎ বাক্যের দোষগুলো অর্থাৎ অ্যাজেক্টিভের মতো কাজ করে বা অবজেক্ট রূপে কাজ করে, তাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ দেখেন আপনি, হাকিম ইজ স্যাড, এখানে স্যাড কে? হাকিম। তাহলে হাকিম কি? অবশ্যই সে সাবজেক্ট, এবং সাবজেক্ট আমরা লিখি ভার্ব, এই যে ভার্ব, বি ভার্ব, সেই ভার্ব সেটা কি ভার্ব। এখন বি ভার্ব না, এখন হচ্ছে ভার্ব দুই হবে, আমরা জানি প্রাইমারি ভার্ব, অক্সিলারি ভার্ব। যেহেতু সাবজেক্ট একটা ভার্ব, অবশ্যই এটা কি প্রাইমারি ভার্ব। এবং স্যাড কি আমার? স্যাড হচ্ছে আমার এটা কমপ্লিমেন্ট। তাহলে আমি অবশ্যই জিনিসটা বুঝতে পারতেছি যে হাকিম ইজ স্যাড, এখানে হাকিম হচ্ছে আমার সাবজেক্ট, সাথে প্রশ্ন করছে, এবং এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট হিসেবে আমার কাজ করছে। চলেন এবার আমরা শিখবো অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, অর্থাৎ অ্যাডভার্ব সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট কি বাক্যে অ্যাডভার্বের হিসেবে কাজ করে এবং কমপ্লিমেন্টের মতো অর্থাৎ করে, তাকে বলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এখন আপনি যদি এর উদাহরণ চান, যেমন হি সিং ওয়েল। আচ্ছা, এখানে দেখবেন যে হি, এটা কি একটা সাবজেক্ট। এখন এরপর এটা কি আছে? অবশ্যই এটা ভার্ব, ওয়েল। এটা কাকে মডিফাই করতেছে? কে করতেছে? সিং কে। আমরা জানি ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব, বা ভার্বের দোষ গুণ অবস্থা যে বোঝায় সে অ্যাডভার্ব। অবশ্যই এটা অ্যাডভার্ব। এখন হি আর ওয়েল অর্থাৎ সিং ওয়েল কি একই লোকের পরিপূরক কিনা? হ্যাঁ, অবশ্যই একই লোকের পরিপূরক। যে সে গানই গাচ্ছে, হিও যে ওয়েল অর্থাৎ ভালো গানও গাচ্ছে সে, এবং ভার মাঝখানে আছে, তাহলে এটা কি আমার অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। আশা করি এটা খুব ধরতে পারছেন যে কোনটা নাউন কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং কোনটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এবার আসি আমরা আরেকটা প্রকার, সেটা হচ্ছে আমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট মূলত হচ্ছে, দেখেন, এরা মূলত হচ্ছে বাক্যে অবজেক্টের মতো কাজ করে, অর্থাৎ অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে। যেমন ওয়ার্ড বা ফ্রেজ অ্যাজ এ অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আই ফাউন্ড হিম টকিং। এখন আই ফাউন্ড কাকে খাইছি? হিম। কথা বলছে কে? হিম। টকিং মানে কথা বলছে কি সে, তাহলে এটা কি? যে ওয়ার্ড বা ফ্রেজ আছে তোমার কমপ্লিমেন্ট, বা উই স হার সেড, আমরা তাকে দুঃখী দেখেছি, বা হার বা হিম বা আহ হিমও দিতে পারি, সমস্যা নেই। উই স হিম, আমরা কাকে দেখছি? তাকে, এবং এটা সাবজেক্টের পর আছে। হিম হচ্ছে অবজেক্ট, এবং যেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে কি সেড কে, অবশ্যই হিম। তাহলে এটা একটা আমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার ক্লজ এজ এ আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করে, অর্থাৎ সেটা কেমন? সেন্টেন্স আমি আপনাকে বলি, আপনি বললে হয়তো বুঝতে পারবেন। সেটা হচ্ছে উই কল দ্য বয় হু ইজ স্যাড। এখানে দেখেন উই কল, আমরা দেখেছি, টাকাটা একটা ভার। দা বয়, তাকে দা বয়, অবশ্যই এটা কি আমার অবজেক্ট। কি হু ইজ স্যাড, এটা কি তার সম্পর্কে এক্সট্রা তথ্য তথ্য দিচ্ছে, তাহলে এটা অবশ্যই কি ক্লজ। তাহলে ক্লজ আছে যে অবজেক্টিভ কমপ্লেন্ট বসে, সে উদাহরণ হচ্ছে এইটা। আবার আছে যে আই পেইন্টেড মাই রুম, এরকম আপনি উদাহরণ দিতে পারেন যে আই পেইন্টেড মাই রুম হুইচ ওয়াজ ওল্ড শেপ, অর্থাৎ আমার যে রুমটা পুরনো সেটাকে আমি রং করেছি। আচ্ছা, এখন যখন আমি দেখতেছি যে সাবজেক্ট সময় সময় কমপ্লিমেন্ট অনেক সময় আছে, সেটা হচ্ছে কি আপনার লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের, এখানে দেখবেন হিও যে,
এ ডক্টর হতে, ইজ এ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো অবশ্যই হি ইজ এ ডক্টর যখন আপনি ব্যবহার করতেছেন, এটাকে কিন্তু লিঙ্কিং ভার্ব ক্ষেত্রেও ব্যবহার করা হতো, জানি আমরা বি ভার্ব হিসেবে লিঙ্কিং ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। এবার আসি আমরা হচ্ছে আমাদের লাস্টের টপিক, সেটা হচ্ছে অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য। এটা দিলেই ক্লাস আজকের মতো শেষ। তাহলে আমরা লিখি অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম, আর কমপ্লিট অর্থ হচ্ছে পরিপূরক। এটা অর্থ হচ্ছে কর্ম, আর এইটা অর্থ হচ্ছে পরিপূরক। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে অবজেক্ট দুই প্রকার, এটা হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, আর এইটা হচ্ছে পাঁচ প্রকার। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে কি অবজেক্ট বের করতে এটা পার্থক্য এগুলো, অর্থাৎ হু বা হুম দ্বারা প্রশ্ন করতে হয়, আপনি কমপ্লিমেন্ট বের করতে হু বা হুম দ্বারা প্রশ্ন করতে হয়, কারণ ভার্ব যেহেতু আপনি ভার্ব লাগবে, ভার্বকে প্রশ্ন করলেই তো আপনি কমপ্লিমেন্ট পাচ্ছেন। যে যেমন বললাম না যে একটা আপনার সেন্টেন্স যে আই আই এম ফাউন্ড হিম টকিং, আই এম ফাউন্ড হু, কাকে পেয়েছি, হিম, হিম কি তাকে এবার কি পেয়েছি, টকিং। তাহলে ওই যে কথাবার্তাগুলো, অর্থাৎ আপনি আপনার যখন হু বা হুম কে বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কালি পড়ে না কেন, তখনই কিন্তু আপনার এটা খুব সহজে আপনি পেয়ে যাবেন। তারপর একটা আছে সেটা ট্রান্সিটিভ ভার্বের পর, টিভির পর বসা হচ্ছে আপনার অবজেক্ট, আর লিঙ্কিং ভার্ব পরে বসা হচ্ছে এটা সেম, আর এটা কি এলবি এর পরে বসা, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে বসা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। আর লাস্ট যেটা সেটা হচ্ছে দুটাই উভয় ক্ষেত্রে অবজেক্ট অথবা বা কমপ্লিমেন্টের পর অ্যাডভার্ব বসতে পারে। তো এই যে কথাবার্তাটা আমাদের প্রথমে হচ্ছে একটা নাম কর্ম, একটা পরিপূরক, এটা দুই প্রকার, একটা পাঁচ প্রকার। সবচেয়ে বড় পার্থক্য আর সবচেয়ে ভালো গুণ হচ্ছে হু বা হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট উভয়কেই পাওয়া যায়, এবং ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর লিঙ্কিং ভার্বের পর হচ্ছে কমপ্লিমেন্ট বসে। এটা দেখালাম। আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ভার্বের পর অ্যাডভার্ব বসতে পারে, এটা কোনো ঝামেলা নাই, যেমন আপনাকে দেখানো হয়েছে। তো এই ছিল হচ্ছে আপনার ইংরেজি খুঁটিনাটি বিষয়, আপনাদের সবই বললাম, সেন্টেন্স কত প্রকার কি কি, আর ওই যে বললাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা পরে আরেকদিন দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা আসলে আমি এই আজব ইংরেজি রিভিউগুলো ক্লাস 10 তারপর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার নোট খাতা দেখে দেখে পড়াচ্ছিলাম, হয়তো বা আপনাদের এভাবে ইন্টারেক্ট করতে পারি নাই, কিন্তু আসলে গল্পটা কি বোঝাতে পারছি না পারছি এটা একটু কমেন্টে জানান। তাছাড়া এতটা বড় ক্লাস কখনো নেওয়া হয় নাই। আমি চেয়েছিলাম যে আপনাদের একদম ইংরেজি একটা টপিক শুরু করে একদম বেসিক যে কথাবার্তা আছে এগুলো বলার জন্য, এই ক্যাজুয়ালি কথাবার্তাগুলো বললাম। আশা করি কথাবার্তাগুলো সম্পূর্ণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এর পরবর্তীতে আরো কি কি ভিডিও হচ্ছে তা জানান, আমি প্রতিটি প্লেলিস্ট তৈরি করে দিব। তো দেখা হচ্ছে আমার ভিডিও দেখে, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং একটু এগুলো রিভিশন দিয়ে রেখো। আসসালামু আলাইকুম।